বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কিন্তু বেশ বড় একটা ঘটনা ঘটেছে। ৮টি ইসলামপন্থী দল মিলে একটা নতুন জোট তৈরি করেছে, আর তাদের লক্ষ্যও বেশ বড়, একেবারে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া। তো এই নতুন জোট কি পারবে নির্বাচনের সব হিসাব নিকাশ সত্যি সত্যি পাল্টে দিতে? চলুন তাদের পুরো কৌশলটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, এই জোটের পথ চলা শুরুই হয়েছে একটা বড়সড় ঘোষণার মধ্যে দিয়ে। তাদের কৌশলটা খুব পরিষ্কার, আলাদা আলাদাভাবে নয়, বরং একটা সমন্বিত শক্তি হিসাবে মাঠে নামা। আর এই পুরো পরিকল্পনার কেন্দ্রে আছে শুধু একটা সংখ্যা, যা তাদের লক্ষ্যের বিশালতা বুঝিয়ে দেয়। আর সেই সংখ্যাটা হলো ৩০০। এটা কিন্তু শুধু একটা ফিগার না, এটা একটা বিরাট বার্তা। জোটের প্ল্যান হলো জাতীয় সংসদের একটা আসনও ছাড়া যাবে না, প্রত্যেকটা আসনেই থাকবে তাদের প্রার্থী। বোঝাই যাচ্ছে তাদের আত্মবিশ্বাস আর প্রস্তুতি দুটোই বেশ তুঙ্গে। এই যে এত বড় একটা পরিকল্পনা, এর মূল ভিত্তিটা কি? সহজ কথায়, ঐক্য। জোটের লিয়াজন কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ পরিষ্কার করেই বলেছেন, সমঝোতার মাধ্যমে একটি আসনে ৮ দলের একজন প্রার্থী থাকবে। মানে নিজেদের মধ্যে ভোট ভাগাভাগির কোনো সুযোগই রাখা হচ্ছে না। লক্ষ্য একটাই, ঐক্যবদ্ধ লড়াই। তো যে জোট ৩০০ আসনে লড়ার কথা বলছে, তাদের মধ্যে আসলে কারা কারা আছে? চলুন এবার দেখে নিই কোন ৮টি দল মিলে এই নতুন রাজনৈতিক শক্তিটা তৈরি করেছে। এই জোটে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মতো দলগুলোকে, মানে মোট ৮টি ইসলামপন্থী দল। তালিকাটা দেখলেই বোঝা যায় যে এটা একটা আদর্শভিত্তিক জোট, যাদের রাজনৈতিক লক্ষ্য আর উদ্দেশ্য অনেকটাই এক সুতোয় বাঁধা। এই জোট গঠনের সিদ্ধান্তটা চূড়ান্ত হয় ৮ই ডিসেম্বর। ঢাকার পুরান পল্টনে খেলাফত মজলিসের অফিসে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়। আর সেই বৈঠকের পরে জামাতে ইসলামীর ডক্টর হামিদুর রহমান আজাদ মিডিয়ার সামনে এসে এই বড় ঘোষণাটা দেন। বলা যায় সেখান থেকেই এই জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে শুধু যে জোট গঠন হয়েছে তাই নয়, তারা সরকারের সাথে একটা বড়সড় সমঝোতাতেও এসেছে। আর এই সমঝোতাটা তাদের নির্বাচনী কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যা সত্যি বলতে অনেকেই বেশ অবাক করেছে। জোটের পক্ষ থেকে সবচেয়ে বড় ছাড়টা দেওয়া হয়েছে গণভোটের তারিখ নিয়ে। আগে কিন্তু তাদের দাবি ছিল বেশ করা, যে নির্বাচনের আগেই গণভোট করতে হবে, কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে। তারা এখন নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে রাজি হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেছেন, বৃহত্তর স্বার্থে আমরা গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে মেনে নিয়েছি। তার এই কথা থেকেই বোঝা যায় যে এটা তাদের একটা কৌশলগত পদক্ষেপ। কিন্তু এই সমঝোতার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে জোট তাদের সব দাবিদাওয়া ছেড়ে দিয়েছে। না, একদমই তা নয়। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকারের সামনে তাদের এখনও কিছু বেশ কঠিন শর্ত ঝোলানো আছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একদিকে তারা গণভোটের তারিখে ছাড় দিয়ে নমনীয়তা দেখিয়েছে, কিন্তু অন্যদিকে নির্বাচনের সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, নির্দিষ্ট কিছু ব্যক্তির বিচার আর কয়েকটি রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞার দাবিতে তারা এখনও একদম কঠোর অবস্থানে আছে। তার মানে তাদের নির্বাচনে আসাটা কিন্তু এখনও শর্ত সাপেক্ষ। বেশ, এই শর্ত আর সমঝোতার খেলার পর জোটের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে, তারা ঠিক কী পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, চলুন তাদের রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। তাদের পরিকল্পনাটা কিন্তু বেশ গোছানো মনে হচ্ছে। প্রথম ধাপে শুরু হবে ৩০০ আসনের জন্য একজন করে প্রার্থী বাছাইয়ের কাজ। এরপর পুরো ডিসেম্বর মাস জুড়ে তারা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাবে। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরই তারা তাদের ফাইনাল কর্মসূচি ঘোষণা করবে। মানে তারা বেশ ধাপে ধাপে একটা পরিষ্কার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। সব মিলিয়ে ৮টি দলের এই ঐক্য, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো বিশাল পরিকল্পনা, আবার একই সাথে সরকারের সাথে সমঝোতা এবং শর্তারোপের মতো দ্বিমুখী কৌশল, এই সব কিছু মিলিয়ে আসন্ন নির্বাচনের রাজনৈতিক দৃশ্যপট কি সত্যি নতুন কোনো দিকে মোড় নেবে? এই বড় প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের হয়তো নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।